সাইমুম সিরিজ ৪ পামিরের আর্তনাদ পর্ব ২ জাম্বোয়াঙ্গো বন্দর থেকে একটা রাস্তা সোজা তীরের মতো এগিয়ে গেছে উত্তর দিকে। এই রাস্তা ধরে ৫ মাইল যাবার পর একটা উঁচু টিলার কাছে এসে দেখা যাবে রাস্তা পূর্ব দিকে বেঁকে গেছে। রাস্তাটি ৬ মাইল পূর্বে আর্মি হেডকোয়ার্টার্সে গিয়ে শেষ হয়েছে। আর্মি হেডকোয়ার্টার্স পাবার আগেই রাস্তার উত্তর পাশে একটা বিশাল বাড়ি। বাড়িটার সামনে এর পরিচয়সূচক কোনো সাইনবোর্ড নেই। বাড়ির দেয়ালে অনেক উঁচুতে পিতলের প্লেটে খোদাই করা অক্ষরে লেখা আছে ফিলিপিন আর্মির সম্পত্তি। বাড়ির চারদিক ঘিরে উঁচু দেয়াল, সামনে বিরাট ইস্পাতের গেট। গেটের গা ঘেঁষে পূর্ব পাশে গার্ডরুম। গার্ডরুমের একটা পর্যবেক্ষণ টাওয়ার। ২৪ ঘণ্টায় এখান থেকে দুটো সন্ধানী চোখ রাস্তার ওপরে নিবদ্ধ থাকে। একটু লক্ষ্য করলে পর্যবেক্ষণ টাওয়ারের ফুটো দিয়ে মেশিন গানের তেল চকচকে মাথাও দেখা যাবে। গার্ডরুম থেকে গেট খোলার একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। যারা বাড়িতে ঢুকতে আসে তারা গেটের সামনে এসে এক নির্দিষ্ট নিয়মে একটি নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট সময়ের জন্য দাঁড়ায় এবং এক নির্দিষ্ট তালে হর্ন দিতে থাকে। গার্ড সব দেখে নিঃসন্দেহ হবার পর সুইচবোর্ডের নীল বোতামটা টিপে ধরে। গেটের ভারী ইস্পাতের পাল্লা নিঃশব্দে পাশের দেয়ালে ঢুকে যায়। জাম্বোয়াঙ্গোর উত্তপ্ত মধ্যাহ্ন। রাস্তার ওপাশের গির্জার পেটাঘুরি থেকে ১২টা বাজার ঘণ্টা ধ্বনি এইমাত্র শেষ হল। গার্ডরুমের বেয়ারা টম বেঞ্চিতে বসে সেদিনের দৈনিকটি নিয়ে নাড়াচড়া করছিল। হঠাৎ একটা খবরের ওপর তার চোখটা যেন আঠার মতোই আটকে গেল। ৮ পাতার শেষ কলমে সিঙ্গল কলমের একটা নিউজ। নিউজের হেডিং, দিবাও ও কোটাবাটো থেকে লোক অপসারণ। দিবাও একটা প্রাদেশিক রাজধানী শহর, আর কোটাবাটো দক্ষিণ মিন্দানাওয়ের সামরিক ও গুরুত্বপূর্ণ শহর। খবরে বলা হয়েছে বিদ্রোহীরা দিবাও ও কোটাবাটোর বিদ্যুৎ কেন্দ্র ও টেলিফোন এক্সচেঞ্জ বিনষ্ট এবং শহর দুটির সামরিক ঘাঁটিতে উপর্যুপরি হামলা চালানোর পর সরকার বেসামরিক সকল শ্বেতাঙ্গ নর নারীকে সেখান থেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহত্তম নিরাপত্তা ও সামরিক প্রয়োজনেই এটা করা হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। খবরটি পড়ে টমের ঠোঁটে একটি সূক্ষ্ম হাসি ঝিলিক দিয়ে উঠল। ঝুলে পড়া গোফের আড়ালে থাকায় তা বাইরে থেকে দেখতে পাওয়ার মতো নয়, কিন্তু চোখের ঔজ্জ্বল্যকে ভ্রুর অপর্যাপ্ত বেড়াজাল আটকে রাখতে পারল না। এই আনন্দের ঔজ্জ্বল্যের মধ্যে মনে হয় প্রতিহিংসার আগুনও প্রচ্ছন্ন ছিল। এই টম তো টম নয়। তার পিতৃদত্ত নাম আবু সালেহ। তার পিতা হাজি আলী ইয়াসিন কোটাবাটোর একটা মাদ্রাসায় পড়াতেন। মাদ্রাসাটি তিনিই গড়েছিলেন, তিনিই সেখানে পড়াতেন। মাদ্রাসার পাশেই ছিল তাদের বাড়ি। সেই ছোটবেলা থেকেই মাদ্রাসায় ছিল তার জন্য অবারিত দ্বার। পিতার হাতেই আবু সালেহের হাতে খড়ি হয়। প্রতিদিন পড়া শেষ হবার পর তার পিতা ছাত্রদের নিয়ে গল্পের আসর বসাতেন। সেই আসরে তিনি কত যে গল্প শোনাতেন। কিভাবে নবী মুহাম্মদ এলেন, কিভাবে তিনি মানুষকে সকল অন্যায়, অবিচার, জুলুম ও অজ্ঞতা থেকে মুক্ত করলেন, কিভাবে কাদের দ্বারা ইসলাম গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ল, কিভাবে কোনো ভুলে শাসকের জাতি মুসলমানরা শাসিতের জাতিতে পরিণত হল, তারপর কিভাবে পতনের অন্ধকার থেকে উঠবার প্রচেষ্টা শুরু হল। ইমাম ইবনে তাইমিয়া, জামালউদ্দিন আফগানি, মুহাম্মদ বিন আব্দুল ওহাব, শাহ ওয়ালিউল্লাহ প্রমুখ কিভাবে কেমন কষ্টের মধ্য দিয়ে মুসলমানদের মাঝে জাগরণের দ্বীপ জ্বালালেন, ইত্যাকার কত গল্প তিনি করতেন। গল্প শুনতে শুনতে স্বপ্নের জগতে চলে যেত সবাই। ভাবত তারা শীঘ্রই তারা আবার দুনিয়ায় সবার থেকে বড় হবে, সবাই তাদের হুকুম মেনে চলবে। কিন্তু হঠাৎ একদিন এই স্বপ্নের নীড়, শান্তির নীড় ভেঙে গেল। আবু সালেহের এখনও সব কথাই স্পষ্ট মনে আছে। ২৫ বছর আগের ঘটনা। তার বয়স ১০। সমুদ্রপথে আসা খ্রিস্টান শ্বেতাঙ্গদের সশস্ত্র সন্ত্রাস চলছিল তখন চারদিকে। বন্দুকের জোরে বন্দর এলাকায় তারা একটা কলোনিও গড়ে তুলেছিল। একদিন শুক্রবার, জুমার আজান হয়ে গেছে। আবু সালেহের পিতা হাজি ইয়াসিন মসজিদে ঢুকছেন। তিনি মসজিদের ইমাম। এমন সময় দুটো গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থেকে যারা নামল সবাই সশস্ত্র। তারা এসে হাজি ইয়াসিনকে গাড়িতে উঠতে নির্দেশ দিল।
কিন্তু তিনি নামাজ শেষ না করে যেতে চাইলেন না। জোর করে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল ওরা। সেই যে হাজি ইয়াসিন গেলেন আর ফিরে এলেন না। সেদিনই রাতে মসজিদ মাদ্রাসা সমেত আবু সালেহদের বাড়ি ঘর সব পুড়ে গেল। লুণ্ঠিত হল তাদের সব কিছু। তার বড় বোন আকলিমাকেও ওরা ছিনিয়ে নিয়ে গেল। সব হারিয়ে পথে বসল আবু সালেহরা। সেদিন ভোরেই তারা কোটাবাটো শহর ছেড়ে জঙ্গলে পালিয়ে গেল। রোগে শোকে মাস তিনেক পরে আবু সালেহের মা মারা গেলেন। আবু সালেহ এখন নির্বান্ধব, বন্ধনহীন। মাকে কবরে শায়িত করে আবু সালেহ যখন পেছনে ফিরে দাঁড়াল, তখন গোটা জগৎটাই তার ফাঁকা মনে হল। চোখ ফেটে দুগণ্ড বেয়ে নেমে এল অশ্রু। হঠাৎ তার মনে পড়ল তার আব্বার কথা, আকলিমার কথা। দু হাতে বুক চেপে ধরে দুকরে কেঁদে উঠল সে। আমি ওদের খুঁজে বের করব। তারপর সে একবার পেছনে ফিরে মায়ের কবর আর পাশেই বাড়ি নামক পাতার ঝুপড়ির দিকে শেষবারের মতো এক নজর চেয়ে পথ ধরল কোটাবাটোর দিকে। কোটাবাটো শহরে পথঘাট অলিতে গলিতে সে ঘুরে বেড়াল দিনের পর দিন। না, কোথাও তার আব্বা নেই, বোন আকলিমা নেই। সে কতদিন কত বাড়ির পেছনে সামনের দরজায় সজল চোখে দাঁড়িয়ে থেকেছে আব্বার ডাক, বোনের গলা শোনার জন্য। চোখের পানি তার শুকিয়ে যেত, চোখ তার ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু তার হৃদয়ের ব্যাকুলতার ইতি ঘটত না। বন্দরের ফুটপাতে শায়িত ক্ষুধাপীড়িত জ্বরে কাতর আবু সালেহকে অজ্ঞান অবস্থায় একজন খ্রিস্টান ব্যবসায়ী তুলে নিয়ে গেল। সেই থেকে সে শ্বেতাঙ্গ খ্রিস্টানের সার্ভেন্ট কোয়ার্টার্সে তার আশ্রয় হল। নাম হল টম। শ্বেতাঙ্গ ব্যবসায়ী দেশে চলে যাবার সময় গার্ডরুমের এই চাকুরি জুটিয়ে দিয়ে গেছে। সে প্রায় আজ 5 বছরের কথা। শুধু জাম্বুয়াঙ্গ নয়, গোটা মিন্দানাওয়ের শ্বেত শাসনের নার্ভ সেন্টার এই সামরিক গোয়েন্দা ভবনের একজন অতি বিশ্বস্ত কর্মচারী টম। টমের চোখে তার বড় বোন আকলিমা এবং তার আব্বার স্মৃতি আজ অনেক ব্যাপক, অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। গোটা মিন্দানাও ও সোলো দ্বীপপুঞ্জি আজ তার পিতা ও আকলিমার রূপ পরিগ্রহ করেছে। এই ভূখণ্ডের দুর্ভাগা মুসলমানদের মুক্তি তার জীবনের একমাত্র ব্রত। এই মুক্তির লক্ষ্যে টম প্রায় বছর কয়েক আগে পিসিডায় যোগ দিয়েছে। সে উত্তর জাম্বুয়াঙ্গোর পিসিডা ইউনিটের একজন সক্রিয় সদস্য। দিবাও ও কোটাবাটো থেকে সন্ত্রাসবাদী খ্রিস্টান বাহিনীর পিছু হটার খবর পড়ে আবু সালেহের মুখে হাসি ফুটে উঠল। খুশি মনে হিসেব করল, উত্তর মিন্দানাও থেকে ওরা বিতাড়িত হবার পথে। দক্ষিণের দিবাও এবং কোটাবাটো ওদের এখন হাতছাড়া। এখন এ জাম্বুয়াঙ্গই ওদের শেষ ভরসা। কিন্তু এখানেও ওদের পায়ের তলায় মাটি নেই, শুধু হুকুমের অপেক্ষা। এক রাতেই সব খেলা সাঙ্গ হয়ে যাবে ওদের। আবু সালেহের মাথার ওপর বেসুরো শব্দের কলিং বেল তার চিন্তাসূত্র ছিন্ন করে দিল। সে হাতের কাগজ পাশের বেঞ্চিতে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়াল। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল লালমুখ টেকোমাথা গার্ড সাইমন তখনও মদ গিলছে। আবু সালেহের সামনে দাঁড়াতেই সে বলল, কি যে এসব রাবিশ, একটুও ভালো লাগছে না, একটুও নেশা ধরাতে পারছে না। জানিস রে টম, রাজকুমারীকে কোন ঘরে কোথায় রাখা হল? কোন রাজকুমারী? আবু সালেহের চোখে এক রাশ জিজ্ঞাসা। বেটা ন্যাকা, জানিস না মর রাজকুমারী এখানে তশরিফ এনেছেন? কি সুন্দর নাম, শিরি। জানিস টম, ফার্সি সাহিত্যের ইংরেজি অনুবাদে আমার খুব আগ্রহ। শিরি ফরহাদের কাহিনী আমি পড়েছি। ডেভিলমুর হামসারের এ বোনটি কাহিনীর শিরিকে হার মানায়। সাইমন আরও কত কি বলছিল, কিন্তু টমের মাথায় কিছুই ঢুকছিল না। তার পায়ের মাটি যেন সরে যাচ্ছে, সামনের জগৎটা যেন তার সামনে ওলট পালট হয়ে যাচ্ছে। পিসিডার সহকারী প্রধান মুর হামসারের বোন এখানে? কেমন করে, কিভাবে ওরা নিয়ে এলো? এই সাংঘাতিক সময়ে কি তার করণীয়? সাইমন তার দিকে চেয়ে বলল, বেটা, তোরও নেশা ধরল নাকি? যা, এ রাবিশগুলো সরিয়ে নিয়ে যা। বলে পা দিয়ে টেবিলটিতে দিল এক ধাক্কা। টেবিল উল্টে গিয়ে মদের বোতল আর গ্লাস বিশ্রী এক শব্দ করে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আবু সালেহ টেবিলটি ঠিক করে কাঁচের টুকরোগুলো কুড়িয়ে মেঝেটা ভালো করে মুছে বাইরে বেরিয়ে এলো। তারপর বাথরুমে গিয়ে ভালো করে হাত পরিষ্কার করে অজু করে নিল। দেখল জোহরের নামাজের সময় এসে গেছে।
সে বাথরুম থেকে বেরিয়ে গার্ডরুমে প্রবেশ করল। চেয়ারে গা এলিয়ে ঊর্ধ্বমুখী হয়ে কড়িকাঠ গুনতে থাকা মেজর সাইমনকে লক্ষ্য করে সে বলল, স্যার, শোবার ঘর থেকে একটু আসি। শোবার ঘরে ঢুকে প্রথমে দরজা, তারপর সবগুলো জানলা বন্ধ করে দিল। অতপর জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে দাঁড়াল। জায়নামাজ সাদা একখণ্ড কাপড়। জায়নামাজের সিজদা দেবার জায়গাটা তুলো দিয়ে নরম করা, যাতে কপালে সিজদার দাগ না পড়ে, সেজন্যই এই সতর্কতা। সবার সতর্ক দৃষ্টির সামনেই তাকে গোপনে নামাজ পড়তে হয়। অনেক সময় আসর এবং মাগরিবের নামাজ কাজা করতে তাকে বাধ্য হতে হয়, কিন্তু রাতের নামাজের সাথে এ কাজাগুলো সে সেরে নেয়। তার বিশ্বাস আছে, তার অসুবিধার কথা বিবেচনা করে দয়ালু আল্লাহ নিশ্চয় তাকে মাফ করে দেবেন। সবচেয়ে তার মুশকিল হয় রমজানের রোজা নিয়ে। মানুষের চোখে ফাঁকি দিয়ে নামাজ পড়ার মতো সময় করে নেওয়া যায়, কিন্তু রোজা অসম্ভব। অন্যদিকে মানুষের ভয়ে রোজা না করে মুসলমান থাকা যাবে, এ বিশ্বাস তার নেই। মুসলমানরা সত্য প্রচারের জাতি, সত্য গোপন করার জাতি নয়। মুসলমানরা জীবন দিয়েছে, দেশ ত্যাগ করেছে, কিন্তু সত্যের পতাকা অবনত করেনি। বিলাল, ইয়াসার, সোহায়েব প্রমুখদের জীবন তো এ ত্যাগেরই স্বাক্ষর। আবু সালেহ সত্য গোপন করতে রাজি হয়নি। সে চাকরি ছেড়ে দিতে চেয়েছে, কিন্তু পিসিদা এ গুরুত্বপূর্ণ চাকুরি জাতির স্বার্থেই ছেড়ে দিতে নিষেধ করেছে। জাম্বুয়াঙ্গোর ওস্তাদ ইয়েহিয়া আলী তাকে বলেছেন, মাঝে মাঝে রোজা রেখে কাজাগুলো বছরে অন্য সময় করে নিও। আমাদের অসহায়তা ও প্রয়োজন আল্লাহ দেখছেন, তিনি অবশ্যই মাফ করবেন আমাদেরকে। আবু সালেহ তারপর থেকে ওইভাবেই রোজা পালন করে আসছে। আবু সালেহ নামাজ শেষ করে উঠতেই গেটে গাড়ির হর্ন বেজে উঠল। থেমে থেমে বাজছিল সেই সাংকেতিক হর্ন। তাড়াতাড়ি সে শোবার ঘর থেকে গার্ডরুমে এল। যেমন সে প্রায়ই যায়, তেমনি আজও সে উঠে গেল পর্যবেক্ষণ টাওয়ারে। গেটের সামনে দাঁড়িয়ে আছে একটি সামরিক ভ্যান। সামরিক উর্দি পরা ড্রাইভারের পাশেই ব্রিগেডিয়ার র্যাঙ্কের জনৈক অফিসার। ভ্যানের পেছনে ৬ জন সামরিক প্রহরী। পিকআপ ভ্যানের মেঝের উপর চোখ পড়তেই চমকে উঠল আবু সালেহ। ও কি? লোকটির গায়ে পিসিডার ইউনিফর্ম। লোকটির মুখ দেখা যাচ্ছে না। এ সময় গাড়িটি নড়ে উঠল। ইতিমধ্যেই গেটটি খুলে গেছে। খোলা গেট পথে এগিয়ে এলো গাড়িটি। চোখের নিমেষে ভেতরে ঢুকে গেল গাড়ি। মুহূর্তের জন্য লোকটির মুখ সে দেখতে পেল। এক নজর দেখেই বুঝল লোকটি এদেশী নয়। তাহলে বিদেশির গায়ে পিসিডার ইউনিফর্ম কেন? ধীরে ধীরে পর্যবেক্ষণ টাওয়ার থেকে নেমে এলো আবু সালেহ। রাজকুমারী এবং এই মুহূর্তের দৃশ্যটা একসাথে মিলিয়ে বুঝল একটা বড় ধরনের কিছু ঘটে গেছে। বুকটা তার ধক করে উঠল। এক অব্যক্ত যন্ত্রণা যেন ছড়িয়ে পড়ল গোটা দেহে এক অজানা আশঙ্কায়। তার মন বলল, বসে থাকার সময় এটা নয়। এই মুহূর্তে এই খবর দুটো পিসিডা অফিসে পৌঁছানো দরকার। জাম্বুয়াঙ্গো বন্দরের রয়্যাল স্কোয়ার শহরের প্রাণকেন্দ্র। এই স্কোয়ারের পশ্চিমে সেন্ট অ্যালিস রোড ধরে কয়েক গজ এগুলেই টেলিফোন ভবন। তার বিশাল ওয়্যারলেস টাওয়ার বলতে গেলে গোটা মিন্দানাওয়ের মুখ আর কান। বলা যায় দক্ষিণ ফিলিপিনের ওয়্যারলেস যোগাযোগের রাজধানী এটা। বিশেষ করে কাগায়ান, দিবাও ও কোটাবাটোর পতনের পর ফিলিপিন সরকারের কাছে এর গুরুত্ব আজ অপরিসীম। এই টেলিফোন ভবন এখন সামরিক যোগাযোগের কাজেই বেশি ব্যবহৃত হচ্ছে। তার নজির টেলিফোন ভবনটির বিশাল গেটের দিকে তাকালেই আঁচ করা যায়। সেখানে আগে ছিল সাধারণ পুলিশ প্রহরী। তার জায়গায় এখন পাহারা দিচ্ছে বাহুতে টকটকে লাল ব্যান্ড বাঁধা মিলিটারি পুলিশ। টেলিফোন ভবনের গোটা চৌহদ্দি এখন ফিলিপিনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। রয়্যাল স্কোয়ারের পূর্ব পাশে বিদ্যুৎ স্টেশন। জাম্বুয়াঙ্গো হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট থেকে বিদ্যুৎ এখানে আসে, এখান থেকেই তা ছড়িয়ে দেয়া হয় গোটা দক্ষিণ মিন্দানাওয়ে। এই রয়্যাল স্ট্রিটেরই উত্তর পাশে বিশাল গির্জা, দক্ষিণমুখী। তীরের মতো সোজা বন্দর রোড দিয়ে সাগরের বাতাস এখানে এসেই প্রথমে বড় রকমের ধাক্কা খায়। গির্জার পশ্চিম পাশ দিয়ে একটা সরু গলি। গলির পশ্চিম পাশে একটা দ্বিতল মসজিদ। মসজিদের মিনার নেই। একটা উঁচু উন্মুক্ত সোপানে দাঁড়িয়ে মুয়াজ্জিন আজান দেয়। ভালো করে লক্ষ্য করলে
একটা বিধ্বস্ত মিনারের চিহ্ন সেখানে দেখা যাবে। গির্জা যখন তৈরি হয় তখন এ মিনার ভেঙে ফেলা হয়। উল্লেখ্য, গির্জাটি তৈরি মসজিদের জায়গার উপরেই। মসজিদটির সাথে যুক্ত ছিল মার্কেট, মাদ্রাসা ও ছাত্রাবাসের একটা বিরাট কমপ্লেক্স। শ্বেতাঙ্গ খ্রিস্টানরা যখন জাম্বুয়াঙ্গ দখল করে, যখন তাদের নিষ্ঠুর হত্যা ও জ্বালাও পোড়াও অভিযানের মুখে শহরের মুসলমান ছিন্ন ভিন্ন, তখন তারা মসজিদের এ জায়গা দখল করে মার্কেট, মাদ্রাসা সব ভেঙে এখানে গির্জা গড়ে। মসজিদের সুউচ্চ মিনার তারা ভেঙে ফেলে, কিন্তু মসজিদটি ভাঙেনি। না ভাঙার কারণ, সোনার ক্রস বুকে ঝুলানো শুভ্র কেশ শ্বেতাঙ্গ ফাদার নাকি বলেছিল, উঁচু গির্জার আশ্রয়ে মাথা নিচু করে পরাজয়ের গ্লানি নিয়ে দাঁড়িয়ে থাকুক মসজিদটা, এতে গির্জার গৌরবই বৃদ্ধি পাবে। গির্জা ও মসজিদের মধ্যকার গলি দিয়ে কিছুদূর এগুলে একদম গলির মাথায় একটা বিশাল সাইনবোর্ড দেখা যাবে, ফিলিপিন ওভারসিজ কর্পোরেশন, ইন্ডেন্ট ও শিপিং এজেন্সির সবচেয়ে বড় ফার্ম। গোটা মিন্দানাওয়ে এই ফার্মের সুনাম। কসমেটিক থেকে মিল মেশিনারি পর্যন্ত প্রায় 100 বিদেশি পণ্যের সোল এজেন্সি রয়েছে এই ফার্মের। প্রবেশপথেই ইস্পাতের বড় গেট, গেটের পাশে গার্ডরুমে দারোয়ান, তার পাশেই সুসজ্জিত তথ্যকেন্দ্র। সবাই প্রথমে তথ্যকেন্দ্রে যায়। তথ্যকেন্দ্র প্রয়োজন জেনে নিয়ে টেলিফোনে ভেতরের সাথে যোগাযোগ করে কোথায় যেতে হবে তার স্লিপ দিয়ে লোক ভেতরে পাঠায়। গেট দিয়ে ভেতরে ঢোকার পর প্রথমেই একটা ছোট্ট উঠান। উঠান পেরোলেই অফিসে প্রবেশের স্বয়ংক্রিয় দরজা। ত্রিতল ভবন। মনে হবে অসংখ্য রুম, কিন্তু কোনো শব্দ নেই। বহু টাইপরাইটারের অব্যাহত খটখট গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। 3টি তলার সামনের সবগুলো রুমই কোম্পানির বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। পেছনের অংশটা রেসিডেন্সিয়াল ব্লক, প্রায় 100 কর্মচারী অফিসে। জাম্বুয়াঙ্গ শহরে এটাই পিসিডার হেডকোয়ার্টার্স। এখানকার সব কর্মচারী পিসিডার কর্মী। কোম্পানির মালিক মিস্টার অ্যাকিনো ওরফে হাজি উমর তার সবকিছু পিসিডার জন্য ওয়াকফ করে দিয়েছেন। হাজি উমরের বাড়ি ছিল পূর্ব মিন্দানাওয়ের দিবাও শহরে। সেখানে সব হারিয়ে খালি হাতে আজ থেকে 30 বছর আগে তিনি জাম্বুয়াঙ্গ এসে আত্মগোপন করেন। তারপর নাম ভারিয়ে খ্রিস্টান নাম গ্রহণ করে ইন্ডেন্ট বিজনেস শুরু করেন, আর সেই সাথে স্থানীয় মুসলমানদের সাথে একটা গোপন যোগাযোগের কাজও শুরু করে দেন। হাজি উমরের সেদিনের সে ছোট্ট ইন্ডেন্ট বিজনেস আজ ফিলিপিন ওভারসিজ কর্পোরেশন। সেই সাথে জাম্বুয়াঙ্গ পিসিডার হেডকোয়ার্টার্সও এটা। হাজি উমরের নিরলস পরিশ্রমে জাম্বুয়াঙ্গ এবং এই এলাকার প্রতিটি মুসলিম সংগঠিত হয়েছে। তাদের সুখ দুঃখের সাথী হাজি উমর। হেঁটে খেটে এবং পকেট থেকে পানির মতো পয়সা খরচ করে তিনি বিভিন্ন অফিস আদালতে মুসলিম যুবকদের চাকুরি জুটিয়ে দিয়েছেন। তার ফলে আজ সব সরকারি অফিস, পুলিশ ফোর্স, নিরাপত্তা এজেন্সি, টেলিফোন ভবন, পাওয়ার স্টেশন সহ সব জায়গায় পিসিডাকে মাকড়সার জালের মতো ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। সেদিন বেলা 3টা। ফিলিপিন ওভারসিজ কর্পোরেশনের রেসিডেন্সিয়াল ব্লকের একটি কক্ষ। একটা বড় টেবিল ঘিরে বসে আছে 7 জন। জাম্বুয়াঙ্গ অপারেশন সেলের বৈঠক। কথা বলছেন জাম্বুয়াঙ্গর পিসিডা প্রধান এহসান সাবুরি। সবার অখণ্ড মনোযোগ তার দিকে। তিনি বলছিলেন, আবু সালেহের কাছ থেকে নিশ্চিত খবর পাওয়া গেল আহমদ মুসাকে ওরা জাম্বুয়াঙ্গ নিয়ে এসেছে। আল্লাহর হাজার শকর যে তাকে শিপে করে অন্য কোথাও নিয়ে যায়নি, যা ছিল খুবই স্বাভাবিক। তবে তাকে অতি শীঘ্রই এখান থেকে সরিয়ে ফেলবে তাতে কিছুমাত্র সন্দেহ নেই। ইরগুন জাই লিউমি এবং বিশ্ব রেড ফোর্স WRF তাকে হাতে পাওয়ার জন্য হন্যে হয়ে আছে। মনে হয় মিন্দানাওয়ের কু ক্ল্যাক্স ক্ল্যান আহমদ মুসার কাছ থেকে প্রথমেই রেডিয়েশন বম্বের খবর উদ্ধার করতে চায় বলেই সম্ভবত নিজেদের হাতের মধ্যে জাম্বুয়াঙ্গর আর্মি ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার্সে এনে তুলেছে। একটু দম নিল এহসান সাবুরি। তারপর বলল, আমরা শত্রুকে কোনো সময় দিতে পারি না। আজকের রাতের মধ্যেই উদ্ধার করতে হবে আমাদের নেতাকে। সেই সাথে আজই নির্ধারিত হবে শুধু জাম্বুয়াঙ্গর নয়, গোটা মিন্দানাওয়ের ভবিষ্যৎ। এহসান সাবুরির শেষের কথাগুলো যেন সাগরবক্ষের মতোই অতলান্ত ও স্থির, বুলেটের মতোই দৃঢ় শক্তিমান। বলতে বলতে তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠেছিল।
এহসান সাবুরির ডান পাশে বসা নূর আহমদ প্রথমে কথা বলল সে বোধহয় ওরাও এটা আঁচ করেছে। বন্দর এলাকায় বলতে গেলে কারফিউয়ের মতো। অপরিচিত সকল নৌযানের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করে দেয়া হয়েছে। শহরগামী সবগুলো সড়ক বন্ধ। শহরের 3 দিক ঘিরে সেনাবাহিনীর ব্যারিকেড। নূর আহমদ জাম্বুয়াঙ্গ পিসিডার গোয়েন্দা ইউনিটের প্রধান। তার কথা শুনে একটু হাসলেন এহসান সাবরি। বললেন, তোমার কথা ঠিক নূর আহমদ, তবে ফাইনাল খেলার জন্য ওরা তৈরি নয়। ওরা যা করছে সেটা সতর্কতার জন্য। আহমদ মুসাকে হাতে পাওয়ার পর তাদের এটুকু সতর্কতাকে আমি খুব স্বাভাবিক বলে মনে করি। কিন্তু ওরা যা কল্পনা করেনি সেই আঘাত আমরা দিতে চাই। কাগায়ান, দিবাও ও কোটাবাটোর পর তাদের শক্তির শেষ শক্ত গাছটি আমরা উপড়ে ফেলতে চাই। থামলেন এহসান সাবরি। মুখ তুলল এবার হামিদুনিত। উনি তো এখানে এহসান সাবরির প্রধান সহকারী। সে বলল, পুলিশ বাদ দিলে জাম্বুয়াঙ্গোতে ওদের সৈন্য সংখ্যা আজকের দিন পর্যন্ত ৫,০০০-এ পৌঁছেছে। আমরা পুলিশ ফোর্সকে তাদের সাথে ধরেই হিসেব করছি, বললেন এহসান সাবরি। এই সংখ্যা শক্তি মোটেই গুরুত্বপূর্ণ নয়। কাগায়ান, দিবাওকোটাবাটো সহ হাজারো জায়গায় হাজারো বার এটা প্রমাণিত হয়েছে। বিশেষ করে রাতের গেরিলা যুদ্ধে ওরা অকেজো। তার উপর মানসিকভাবে ওরা আজ খুব দুর্বল। কথাগুলো বললেন মাইকেল সুনম ওরফে সালেম ইব্রাহিম। ইনি জাম্বুয়াঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন অফিসার। গত ১০ বছর ধরে তিনি মরমুক্তি আন্দোলনের সাথে জড়িত। ৩ বছর আগে তিনি পিসিডায় যোগ দেন। আজ তিনি পিসিডার প্রথম সারির একজন নেতা। তবু আমাদের প্রস্তুতিতে কোনো দুর্বলতা আমরা রাখতে চাই না। ৩০টি গানবোটের আমাদের নৌ ইউনিট রাত ৯টার মধ্যে জাম্বুয়াঙ্গ বন্দরে এসে পৌঁছবে। তারা বন্দরে পৌঁছার আগেই কোটাবাটো এলাকার পিসিডার একটা ইউনিটকে শহরের পূর্ব প্রান্তে নামিয়ে দিয়ে আসবে। ওরা পূর্ব দিক দিয়ে শহরে ঢুকবে, আর উত্তর ও পশ্চিম দিক দিয়ে শহরে ঢুকছে লুকমান রশিদের বাহিনী। শহরে আমাদের দায়িত্ব হল শহরের গোটা ব্যবস্থাকে অচল করে দেয়া, সেনাবাহিনীর ট্যাঙ্ক ও ভারী যানবাহনের গতিরোধের জন্য সেনা ব্যারাক থেকে বহির্মুখী সব ব্রিজ কালভার্ট ধ্বংস করে দেয়া। এই যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার দায়িত্ব নিল সালেহ ইব্রাহিম। আর টেলিফোন ও বিদ্যুৎ ব্যবস্থা নষ্ট করার দায়িত্ব নূর আহমদের। নূর আহমদের কাজ দিয়ে আজ রাত ৯টায় আমাদের অপারেশন শুরু হবে, থামলেন এহসান সাবরি। একটু থেমে আবার বলতে শুরু করলেন, জাম্বুয়াঙ্গ শহরের সকল পিসিডা ইউনিট এখন থেকেই অ্যাকশনের জন্য তৈরি। অন্ধকারে ডুবে যাওয়া জাম্বুয়াঙ্গ নগরীতে অপারেশন শুরু হবার সঙ্গে সঙ্গে প্রতিটি ইউনিট তাদের স্ব এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং সকল বাধা কঠোর হাতে নির্মূল করবে। আবার একটু থামলেন এহসান সাবরি। বোধহয় ঢোক গিললেন একটা। তারপর টেবিলের ওপর একটু ঝুঁকে ধীরে গম্ভীর কণ্ঠে বললেন, আমি সেন্ট্রাল স্কোয়াড নিয়ে যাব মিলিটারি ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার্সে। আমার সাথে থাকবে হামিদুনি। তো আমি ৯টায় ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার্সের গেটে পৌঁছব। সার্বিক অপারেশন শুরুর সময়ও এটাই। তাদের কিছু অপ্রস্তুত ও কিং কর্তব্য বিমূঢ় অবস্থার আমি সুযোগ নিতে চাই। কথা শেষ করে এহসান সাবরি নূর আহমদের দিকে তার প্রশ্নবোধক দৃষ্টি তুলে ধরলেন। বুঝতে অসুবিধা হল না নূর আহমদের। বলল, আমরা প্রস্তুত হচ্ছি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। ওয়্যারলেস ভবন ও বিদ্যুৎ স্টেশনের পিসিডা কর্মীরা তাদের ডিউটি বদল করে রাতের ডিউটি নিয়েছে খবর পেয়েছি। আর আল্লাহর হাজার শকর, মাত্র একজন ছাড়া আমাদের সব রেডিও কর্মীরই ডিউটি রাতে। নূর আহমদের কথা শেষ হতেই সালেহ ইব্রাহিম বলে উঠলেন, আমার পুলিশ ইউনিটের কর্মীরাও তৈরি। তাছাড়া পুলিশের ইউনিফর্মও জোগাড় করেছি প্রচুর। আমার কাজের জন্য এগুলোই যথেষ্ট হবে। এতক্ষণে কথা বললেন হাজি উমর। বন্দরে ৫টি সওদাগরি জাহাজ নোঙর করা আছে। নৌঘাঁটিতে গোটা ৫ গানবোট এবং দূরপাল্লার কামানবাহী একটি যুদ্ধজাহাজ আছে। তাছাড়া রয়েছে ডজন দুয়েক পেট্রোল বোট। আমার মতে শহরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগে আমাদের গানবোটগুলোকে অ্যাকশনে নেওয়া ঠিক হবে না। নৌঘাঁটি এবং উপকূলের কামান শ্রেণী হাতে পাওয়ার পর আমাদের গানবোটগুলো কাজ শুরু করলে ওদের নৌশক্তিও আমাদের কাছে আত্মসমর্পণে বাধ্য হবে। এহসান সাবরি বলল, এ পরিকল্পনা ঠিক আছে, তবে একটা জিনিস নিশ্চিত করতে হবে,
রাত ৯টার পর কোন জাহাজই যাতে বন্দর ত্যাগ করতে না পারে। হাজি উমর মাথা নাড়ল, ঠিক আছে। উল্লেখ্য, হাজি উমর পিসিডার বন্দর কমান্ডের প্রধান। এহসান সাবুরি ঘড়ির দিকে চাইলেন, তারপর বললেন, এবার আমরা উঠি। তার আগে আসুন আমরা আমাদের মহান ভাই, আমাদের নেতা আহমদ মুসার জন্য দোয়া করি। আল্লাহ তাকে ভালো রাখুন। কাগায়ানে তিনি আহত হয়েছিলেন। জাম্বুয়াঙ্গ আসার পথে সংঘর্ষে তিনি মনে হয় আরও আঘাত পেয়েছিলেন। তিনি কি অবস্থায় আছেন আমরা জানি না। বলতে বলতে এহসান সাবুরির কণ্ঠ ভারী হয়ে উঠল। তিনি থামলেন। সেই সাথে ৭ জোড়া হাত প্রভুর সমীপে মুনাজাতের জন্য উত্তোলিত হল।